পশ্চিম বাংলার বহুল প্রচলিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিস সেট এবিটিএ টেস্ট পেপার। আজকে আমরা প্র্যাকটিস করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবে তোমাদের জন্য 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের জন্য আজকে আমি দর্শনের প্রথম সেট অর্থাৎ এসি 10 নম্বর পাতায় যে সেটটি রয়েছে সেই সেটটি নির্ভুল উত্তর সহ প্রশ্নগুলি কি আছে আমি তোমাদের স্ক্রিনে দেখাবো এবং ব্যাখ্যা সহ উত্তর করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো চলো আমরা দেখে নিই এবিটিএ টেস্ট পেপার থার্ড সেমিস্টার এর 10 নম্বর পৃষ্ঠা ফিলোসফি সেমিস্টার 3 প্রশ্নগুলি কি আছে আর সঙ্গে উত্তরগুলিও আমরা দেখে নেব। তোমরা দেখো প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, দেকার্তের মতে জড়ের সারধর্ম হলো চিন্তা, স্মৃতি, বিস্মৃতি, কামনা। উত্তর হবে বিস্মৃতি। এরপর 2 নম্বরে আছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই মতবাদটি হলো, এটার উত্তর হবে স্পিনোজা। 3 নম্বর, দ্রব্যকে বহু অসংখ্য বলেছেন লাইবনিজ। এরপর 4 নম্বর দেখো, দ্রব্যকে অজ্ঞাত অজ্ঞেয় বলেছেন কে? লক। তারপরে আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, দ্রব্যের 2 প্রকার গুণের কথা অস্বীকার করেছেন, এটা হবে বার্কলে। আমরা জানি দ্রব্যকে মুখ্য গুণ ও গৌণগুণ হিসাবে স্বীকার করেছেন লক আর অস্বীকার করেছেন বার্কলে। এরপর 6 নম্বর, মুদ্রণ বা ধারণা সমষ্টিকেই আমরা দ্রব্য বলে মনে করি, এটি কার মত? এটি হলো হিউমের মত। এরপর 7 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ একটি মাত্র দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। আমরা জানি স্পিনোজা একটি দ্রব্য স্বীকার করেছেন, দেকার্ত 3টি দ্রব্য স্বীকার করেছেন, লাইবনিজ বহু বা অসংখ্য। 8 নম্বর প্রশ্ন দেখো, এই 8 নম্বর প্রশ্নটি কিন্তু আমাদের একটু ব্যতিক্রমী প্রশ্ন, অর্থাৎ এখানে কোডিং সিস্টেম প্রশ্ন। এইরকম প্রশ্নগুলির উত্তর দিতে হলে বিষয়বস্তু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। এই ধরনের প্রশ্নগুলি সাধারণত কমন হয় না। এই প্রশ্নগুলি যারা টেক্সট একটু খুঁটিয়ে পড়বে তারাই কেবল উত্তর দিতে পারবে। বলা হচ্ছে যে মন ও জড়, জড় হলো দেহ, বলে 2টি দ্রব্য স্বীকার করায় দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়। আমরা জানি দেকার্ত দ্রব্য হিসাবে স্বীকার করেছেন 2 প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য যদি আমরা বলি তাহলে ঈশ্বরকে বলতে হয়, আর তাছাড়াও দেকার্তের যে সংজ্ঞা দ্রব্যের সেখানে বলা হয়েছে যা স্বনির্ভর তাই দ্রব্য। যদি আমরা সেদিক থেকে বিচার করি তাহলে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলতে হবে, যা স্বনির্ভর তাই দ্রব্য, কারণ ঈশ্বরই একমাত্র স্বনির্ভর। আর মন আর জড় এই দুটিকে সাপেক্ষ দ্রব্য হিসাবে দেকার্ত স্বীকার করেছেন, যে কারণে দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়। তাই এখানে পয়েন্টটা দেওয়া আছে মন ও জড় বা দেহ বলে 2টি দ্রব্য স্বীকার করায় দেকার্তকে দ্বৈতবাদী বলা হয়। তাহলে এটা একদম সত্য। এরপরে দেহ ও মন স্বরূপত পরস্পর বিরুদ্ধধর্মী। দেহ আর মন পরস্পর বিরুদ্ধধর্মী। দেহের ধর্ম বিস্তৃতি, মনের ধর্ম চিন্তন। একদম সঠিক, কারণ আমরা জানি দেকার্তের মতে জড়ের যে ধর্ম সেটা হলো বিস্তৃতি আর মনের ধর্ম হলো চেতনা। তাহলে 2 নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে এটাও সত্য। এরপর 3 নম্বর দেখো, দেহ মন পরস্পর বিরোধী হলেও মস্তিষ্কের পিনিয়েল গ্রন্থির মাধ্যমে একে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে। দেকার্তের যে দেহ মন সমস্যা সেখানে কিন্তু
আমরা দেখেছি দেহ আর মন এই দুটো পিনিয়াল গ্রন্থিতে এরা একে অপরের উপরে প্রভাব বিস্তার করে। তাহলে 3 নম্বর অপশনও 3 নম্বর যে পয়েন্ট সেটাও সঠিক। তার মানে আমরা এখানে দেখলাম 3টে যে পয়েন্ট দেওয়া আছে 1 2 3 3টেই সত্য। তাহলে অপশন এ নম্বরে বলছে 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা, এটা হবে না। বি নম্বরে বলা হচ্ছে 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা, এটাও হবে না। সি নম্বরে বলছে 1 সত্য 2 সত্য 3 মিথ্যা, এটাও হবে না। আর ডি নম্বরে আছে 1 2 3 তিনটেই সত্য। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে ডি। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা আছে দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার সহ পরিবর্তন ঘটে, এ কথাটি বলেছেন স্পিনোজা। স্পিনোজার যে দেহ ও মন সম্পর্কে সমান্তরালবাদ, সেখানে বলা হয়েছে যে দৈহিক দশা আর মানসিক দশা এই দুটি পরস্পর সমান্তরালভাবে চলে, এই দুটি সহ পরিবর্তন ঘটে, এ কথা স্পিনোজা বলেছেন। তাহলে উত্তর হবে স্পিনোজা। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, এটি কার মত? কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক নেই এ কথাটি হিউম বলেছেন। যদি এখানে প্রশ্ন থাকে কাদের মত, তাহলে কাদের মত যদি থাকে তাহলে অবশ্যই সেটা হবে অভিজ্ঞতাবাদীদের, কিন্তু এখানে কার মত বলা হয়েছে এবং অপশনও দেওয়া আছে, তাই এর সঠিক উত্তর হবে হিউম। আর আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেছেন বুদ্ধিবাদীরা, বা যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ইউইং। তাহলে এখানে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক নেই বলেছেন মানে হিউম, আর আবশ্যিক সম্পর্ক আছে বলেছেন ইউইং। চলো এবার একটা স্তম্ভ দেওয়া আছে, আমরা স্তম্ভটা দেখে নেব। দ্বৈতবাদী, আমরা আগের প্রশ্নেই দেখলাম দ্বৈতবাদী হলেন দেকার্ত। এবার কারণ হলো কার্য উৎপাদক শক্তি, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন লক। তাহলে এই যে লক একদম সোজাই আছে। এরপর সমান্তরালবাদ এখানে আমরা জানি স্পিনোজা আছে আর সমান্তরালবাদের প্রবক্তা আছে লাইবনিজ, কিন্তু এখানে লাইবনিজের নাম নেই। লাইবনিজের যে দেহ মন সম্পর্কে মতবাদ তাকে মনোদৈহিক সমান্তরালবাদ বলা হয়, আর স্পিনোজার এটাকে বলা হয় দ্বিভঙ্গিবাদ বা দ্বিপার্শ্ববাদ। তো এখানে সমান্তরালবাদ মানে সমান্তরালবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ বা দ্বিপার্শ্ববাদ। তো এখানে আমরা সমান্তরালবাদ যোগ করব কার সঙ্গে? স্পিনোজার সঙ্গে। এরপর জড় দ্রব্য অর্থহীন, আমরা জানি বার্কলে বলেছেন জড় দ্রব্যই নেই, আছে শুধু গুণ সমষ্টি। তাহলে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে? বার্কলে। তাহলে এখানে জড়দ্রব্য অর্থহীন, এটা হবে বার্কলে। তাহলে আমরা কি দেখলাম? এ নম্বর যে অপশন আছে এ বি সি ডি, এর প্রথমে 4 1 2 3, তারপরে 3 1 2 4 3 2 4 1, এগুলি হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ এর সঙ্গে কোনটা মিলছে দেখো 3, বি এর সঙ্গে দেখো 2, তারপরে সি এর সঙ্গে 1, এই যে সি এর সঙ্গে 1, আর ডি এর সঙ্গে 4, এই যে ডি এর সঙ্গে 4। তাহলে সঠিক উত্তর হবে ডি। চলো এবার আমরা 12 নম্বর প্রশ্ন দেখব। 12 নম্বর প্রশ্নে প্রশক্তিবাদী হলেন ইউইং। প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং। পরের প্রশ্ন ব্রহ্মসূত্র রচনা করেন, এটা হবে মহর্ষি বাদরায়ণ। অপশন এখানে ভুল দেওয়া আছে, মহর্ষি বাদরায়ণ। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হলো শঙ্করাচার্যের। এর পরের প্রশ্ন হলো শঙ্করের মতে সত্তা হলো কয় প্রকার? 3 প্রকার। আমরা জানি পারমার্থিক সত্তা,
ব্যবহারিক সত্তা আর প্রাতিভাসিক সত্তা। শঙ্করের মতে সত্তা তিন প্রকার। এরপর দেখো শঙ্করের মতে মায়া হলো, আমরা জানি শঙ্করের মতে মায়া অনির্বচনীয়, মানে যাকে ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। এরপর দেখো মায়ার দুটি শক্তি, মায়ার দুটি শক্তি, একটি হলো আবরণ শক্তি ও একটি হলো বিক্ষেপ শক্তি। তাহলে অপশন ডি সঠিক, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। এরপর 18 নম্বর প্রশ্ন দেখো, রামানুজের বেদান্তে দর্শন কি নামে পরিচিত? রামানুজের বেদান্তে দর্শন হলো বিশিষ্টাদ্বৈতবাদ, আর শঙ্করাচার্যের, এই দুটো অবশ্যই মনে রাখবে, শঙ্করাচার্যের হয় কেবলাদ্বৈতবাদ আর রামানুজের হয় বিশিষ্টাদ্বৈতবাদ, অর্থাৎ সি অপশন সঠিক। 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন হবে রামানুজের মতে ব্রহ্ম, রামানুজের মতে ব্রহ্ম কিন্তু সগুণ আর শঙ্করাচার্যের মতে ব্রহ্ম নির্গুণ, এ দুটো কথা অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর শ্রীভাষ্য কার রচনা? শ্রীভাষ্য হলো রামানুজের রচনা। শ্রীভাষ্য আর শারীরক ভাষ্য, শঙ্করাচার্যের শারীরক ভাষ্য আর রামানুজের শ্রীভাষ্য, এই দুটো গ্রন্থ অবশ্যই মনে রাখবে। এই গেল 20টা প্রশ্ন, অত্যন্ত সহজ সহজ প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলি প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে আশা করছি অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তো চলো এবার ইউনিট 2 আমরা দেখে নেব। নিজ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড, এ নম্বর অপশন সঠিক। 22 নিম্নলিখিত কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? আত্মহত্যার সপক্ষে যুক্তি সাধারণত খুব কম পাওয়া যায়, তবে আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন হিউম, ডেভিড হিউম, বি অপশন সঠিক। এরপর দেখো একটা তালিকা দেওয়া আছে, তালিকায় বলা আছে আত্মহনন রাষ্ট্রবিরোধী কাজ, এগুলি সবগুলি উক্তি যা দেওয়া আছে। তাহলে আত্মহনন রাষ্ট্রবিরোধী কাজ এ কথা বলেছেন কে? অ্যারিস্টটল, তাহলে আমরা অ্যারিস্টটলের সঙ্গে যোগ দেব। তারপরে আত্মহনন ক্ষমার অযোগ্য অপরাধ, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন সেন্ট অগাস্টাইন, সেন্ট অগাস্টাইন। এরপর আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়, এ কথা কে বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড। এরপর আত্মহত্যা নীতিবিরুদ্ধ কাজ, এ কথা কে বলেছেন? ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্ট। তাহলে আমরা এই যে দেখলাম এ এর সঙ্গে কোনটা ঠিক হচ্ছে? 4, এর নিচে 4 থাকবে, বি এর নিচে থাকবে 3, তাহলে 4 3, তারপরে সি এর নিচে থাকবে 1, তাহলে 4 3 1 আর 2, 4 3 1 2। চলো কোন অপশনে সঠিক আছে একবার আমরা দেখে নিই। 4 3 1 2। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সি নম্বরে আছে 4 3 1 2, তাহলে সি নম্বর অপশন সঠিক হবে। এইভাবে তোমাদের যে কোড সিস্টেম সেগুলো উত্তর দিতে হয়। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, কান্টের মতে কখনোই মানুষকে লক্ষ্য পূরণের ড্যাশ বিবেচনা করা উচিত নয়, এটা হবে উপায় রূপে। এরপর দেখো ইউ কথার অর্থ হলো সহজ। পরের প্রশ্ন, যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হয়? এটা হলো নিষ্ক্রিয় কৃপাহত্যা। আর যখন কোনো কিছু প্রয়োগ করে, ইনজেকশন প্রয়োগ করে বা বাইরে থেকে কিছু প্রয়োগ করে কারোর কৃপাহত্যা করা হয় তখন সেটাকে বলা হয় সক্রিয়। আর কোনো কিছু তুলে নিয়ে যদি কৃপাহত্যা করা হয় তাহলে হবে নিষ্ক্রিয়। পরের প্রশ্ন দেখো 27 নম্বর। 27 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামটা পুরোটা দেখাই তোমাদের। 27 নম্বরের ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এখানে বলছে নিচের কোন ডায়াগ্রামটি পিটার সিঙ্গার স্বীকৃত কৃপাহত্যা ও তার প্রকারভেদের সম্পর্কে সম্পর্কিত? তো পিটার সিঙ্গারের মতে কৃপাহত্যা কয় প্রকার? কৃপাহত্যা 3 প্রকার,
অনৈচ্ছিক, ঐচ্ছিক, আর হলো ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। অনৈচ্ছিক কৃপা হত্যা, যেখানে রোগীর নিজের ইচ্ছা থাকে না, পরিবারের লোক এর সাহায্যে, ডাক্তারকে সাহায্য নিয়ে কৃপা হত্যা দেওয়া হয়, সেটা অনৈচ্ছিক, এখানে রোগীর ইচ্ছা থাকে না। ঐচ্ছিক কৃপা হত্যা হলো রোগীর নিজের ইচ্ছা থাকবে, সে যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন সে স্ব ইচ্ছায় কৃপা হত্যা নেবে। এরপর ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা, এক্ষেত্রে রোগী সে প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার কথা বলার শক্তি থাকে না, কিন্তু যখন সে যন্ত্রণা বোধ করে, তার পরিবারের লোক বুঝতে পারে, তখন যে কৃপা হত্যা করা হয় সেটাকে ইচ্ছা নিরপেক্ষ বলা হয়। অর্থাৎ এখানে রোগীর ইচ্ছা ছিল বা নেই কোনোটাই বোঝা যায় না, তাই ইচ্ছা নিরপেক্ষ। তাহলে পিটার সিঙ্গারের মতে এটাই সঠিক হবে। এরপর আমরা দেখব 28 নম্বর। 28 নম্বরে পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উদযাপন করেন রিচার্ড রটি। পরের প্রশ্ন দেখো, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে উদ্ভিদ সহ যে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তাকে বলা হয়, এটা হবে বাস্তুতন্ত্র। প্রত্যেকের উপর নির্ভরশীল। এরপর দেখো, সমগ্র মানব সভ্যতা ড্যাশ সম্পর্কের উপর নির্ভরশীল, এটা হবে প্রাকৃতিক, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপর সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, এটি কার মত? এটি বলেছেন গিসবার্ট। এবার আমরা চলে আসবো 32 নম্বর প্রশ্ন, দেখে নেব। 32 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলো? কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলো। এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো সম্প্রদায়, সমাজ, সংঘ, অনুষ্ঠান, এটা হবে সম্প্রদায়। কারণ আমরা জানি সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট স্থান থাকে এবং সমষ্টিগত মানসিকতা থাকে, আমরা বোধ থাকে। তাহলে এখানে যখন একজন ব্যক্তির যাবজ্জীবন জেল হবে, তখন সেটাই তার বাসস্থান হয়ে যায় এবং সেটা হলো সম্প্রদায়। এরপর দেখো, একটি নির্দিষ্ট অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় সমাজ, সম্প্রদায়, রাষ্ট্র, সংঘ। তাহলে একটি নির্দিষ্ট স্থান, অঞ্চল এবং জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপন, এখানে আমরা জানি সমাজের ক্ষেত্রে নির্দিষ্ট স্থান ব্যাপারটা থাকে না। এখানে দুজন ব্যক্তির মধ্যে, সচেতন দুজন ব্যক্তির মধ্যে যে সম্বন্ধ, একজন আরেকজনকে সহযোগিতা করবে, এইরকম সম্পর্কের ক্ষেত্রে সমাজ। সম্প্রদায় হলো নির্দিষ্ট একটা স্থানে তারা বাস করবে কিছু মানুষ, এবং তাদের মধ্যে একটা একাত্ম বোধ তৈরি হবে, সমষ্টিগত মানসিকতা তৈরি হবে, আমরা বোধ থাকবে তাদের মধ্যে, তখন সেটা হয় সম্প্রদায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সম্প্রদায় হবে, অর্থাৎ সঠিক উত্তর সম্প্রদায়। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন। 34 নম্বরে ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে 3টি উপাদানের উল্লেখ করেছেন সেগুলি হলো, তাহলে এখানে আমরা জানি সম্প্রদায়গত মনোভাবের যে 3টি উপাদান, তার মধ্যে একটি হলো আমরাবোধ, একটি হলো আমরাবোধ মানে কি, মানে একটা জায়গায় কিছু মানুষ যখন বাস করে তখন তাদের মধ্যে মতভেদ থাকে না, তাদের সংস্কৃতি এবং তাদের আচার আচরণের মধ্যে মিল থাকে, সেখানে বিরোধিতা থাকে না, তাই তাদের মধ্যে একটা আমরাবোধ তৈরি হয়। আর একটা কি থাকে, নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব, অর্থাৎ কোনো একটা সম্প্রদায়ের মধ্যে যারা বাস করে তাদের নিজের কিছু দায় দায়িত্ব থাকে, সেটা হলো নিজ ভূমিকা। আর হলো নির্ভরতাবোধ, এখানে কোনো মানুষই স্বনির্ভর নয়, কারণ একজন আরেকজনের উপরে নির্ভর করে। এই 3টে পয়েন্ট থাকতে হয় সম্প্রদায়গত মনোভাবের ক্ষেত্রে, 3টি উপাদান। তাহলে এখানে কি হবে, আমরা মনোভার, অর্থাৎ আমরা বোধ, যেটা বি নম্বর অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন। আদর্শ রাষ্ট্রের 4টি উপাদান। আমরা জানি আদর্শ রাষ্ট্রের 4টি উপাদান হলো জনসংখ্যা, ভূখণ্ড, সরকার আর সার্বভৌমত্ব।
তাহলে এখানে দুটো দেওয়া আছে আর দুটো ডি নম্বর অপশনে আছে, অর্থাৎ ভূখণ্ড আর সার্বভৌমত্ব, ডি অপশন সঠিক হবে। এরপর দেখো 37 নম্বরে একটা তালিকা দেওয়া আছে, এখানে রাষ্ট্র, গ্রাম, আইন, নমস্কার। এখানে রাষ্ট্র হবে সংঘ বা সমিতি, সংঘ বা সমিতি, এটা হলো রাষ্ট্র। একটা রাষ্ট্রের সিস্টেম সংঘ বা সমিতির যে গঠন একই। এরপর হলো গ্রাম, গ্রাম হবে সম্প্রদায়, কারণ গ্রাম বলতে একটা নির্দিষ্ট স্থানে কিছু মানুষ বাস করে এবং তাদের মধ্যে আমরাবোধ থাকে এবং তাদের সমষ্টিগত মানসিকতা তৈরি হয়। এরপর আইন, আইন হবে অনুষ্ঠান। এরপর নমস্কার, এটা হবে প্রথা। তাহলে আমরা কি দেখলাম, এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, তাহলে 3 1, সি এ 4, 3 1 4 2, 3 1 4 2, 3 1 4 2, তাহলে সি অপশন সঠিক হবে। এভাবে তোমাদের এই প্রশ্নগুলির কোড সিস্টেমের উত্তর দিতে হয়। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ। বিবৃতি বলা আছে বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না, বিদ্যালয় কখনোই সম্প্রদায় নয়, এটা একদম সঠিক। কারণ সম্প্রদায় হতে গেলে নির্দিষ্ট স্থান এবং তাদের মধ্যে আমরাবোধ এইসব ব্যাপার থাকে, কিন্তু একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসে, যে কারণে বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না, একদম সত্য কথা। তারপরে বিদ্যালয় আমাদের, কারণ হলো বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন মেটাতে পারে না, তাহলে এটাও সঠিক, এর কারণ হিসাবে এটা ঠিক। বিবৃতি যেটা দেওয়া আছে তার কারণ হিসাবে এটাও সঠিক, অর্থাৎ এখানে এ এবং আর, এ হলো বিবৃতি, আর হলো কজ, কারণ, রিজন। তাহলে এখানে উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, তাহলে এ অপশন সঠিক হবে। এরপরে দেখো 39 নম্বর, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়, এটা হবে বিবাহ। এরপর 40 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? এটি বলেছেন কার্ল মার্কস। এই হলো ভিডিওটি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর আমাদের এই ধরনের ভিডিও আরো পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।